চলুন আজ একটা গল্পের ভেতর দিয়ে ৩০টা অসাধারণ ইংরেজি শব্দ শিখে ফেলি। একদম সরাসরি ডুব দেওয়া যাক নয়নপুরের গল্পে। প্রত্যেকটা শহরেরই তো একটা গল্প থাকে, তাই না? নয়নপুরের গল্পটাও শুরু হয়েছিল ওর সর্বোচ্চ শিখর থেকে। কিন্তু জানেন তো, ভালো সময় সবসময় থাকে না। খুব তাড়াতাড়ি শহরটা বিশ্বাসঘাতকতার অন্ধকারে ডুবে গেল। আর এভাবেই শুরু হয়ে গেল নয়নপুরের পতন। ভাবা যায়, গৌরব থেকে একেবারে ধ্বংসের দিকে এক ভয়ঙ্কর যাত্রা। গল্পের এই শুরুতেই কিন্তু আমরা দারুণ কিছু শব্দ পেয়ে গেছি। আচ্ছা, চলুন তো এই শব্দগুলোকে একটু ভেঙে দেখি। প্রথমটা হলো জেনেথ। জেনেথ মানে হলো সর্বোচ্চ বিন্দু বা একদম চূড়া। এরপর আসছে কলিউড। কলিউড এর মানে হলো গোপনে কোনো খারাপ কাজের জন্য ষড়যন্ত্র করা। আর কেউ যখন পালিয়ে যায়, বিশেষ করে আইন এড়ানোর জন্য, তখন আমরা বলি অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড একটা বিশাল বিধ্বংসী আগুনকে বলা হয় কনফ্ল্যাগ্রেশন। কনফ্ল্যাগ্রেশন আর সবশেষে অ্যাসপারশন। অ্যাসপারশন মানে হলো কারো নামে মিথ্যে বদনাম বা কলঙ্ক রটানো। এই ছবি দুটো দেখুন, কি দারুণভাবে জেনেথ আর কনফ্ল্যাগ্রেশন শব্দ দুটোর মানে ফুটিয়ে তুলেছে। বাম দিকে একজন মানুষ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, এটাই হলো জেনেথ, একদম সর্বোচ্চ শিখর। আর ডান দিকের ছবিটা দেখুন, একটা ভয়ঙ্কর কনফ্ল্যাগ্রেশন যা সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তো সেই আগুন আর বিশ্বাসঘাতকতার পরে নয়নপুর তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ে ঢুকে পড়ল। চলুন দেখি এরপর কি হলো ওদের ভাগ্যে। পুরো শহরটার আত্মাটাই যেন মরে গিয়েছিল। মানুষজন ছিল হতাশায় ডুবে, আর তাদের নেতারা, তারা ছিল নিষ্ঠুর আর দুর্নীতিতে ভরা। এখানেও কিন্তু আরও ৫টা খুব শক্তিশালী শব্দ আছে। জেনিথের ঠিক উল্টোটা হল ন্যাডিয়ার। ন্যাডিয়ার মানে সর্বনিম্ন পর্যায়। আচ্ছা, যখন জীবনটা খুব একঘেয়ে আর অর্থহীন মনে হয়, সেই অনুভূতিটাকে বলে অ্যানুই, উনুই। অশ্লীল বা অশালীন রসিকতাকে বলা হয় বডি। বডি যে মানুষ অন্যের কষ্ট দেখে মজা পায়, সে হল স্যাডিস্টিক। স্যাডিস্টিক আর কাউকে জোর করে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াকে বলে ডিপোজ। এই ছবিগুলোর দিকে একটু তাকান। বাম দিকের ছবিটা নাদের বা সর্বনিম্ন পর্যায়ের যে অনুভূতি, মানে গভীর হতাশা, সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আর ডান দিকের ছবিটা হলো অন্ময়ের প্রতিছবি, মানে যখন সবকিছু থাকা সত্ত্বেও জীবনে কোনো আনন্দ খুঁজে পাওয়া যায় না, সেই চরম একঘেয়েমি আর অসন্তুষ্টির অনুভূতি। কিন্তু আমরা তো জানি, ঘোর অন্ধকারের পরেই ভোরের আলো আসে। নয়নপুরের গল্পেও ঠিক তাই হল। এবার এক নতুন চরিত্রের আবির্ভাব হল। রিনার ওই কণ্ঠস্বরটাই ছিল পরিবর্তনের প্রথম ঢেউ। ও সাহসটা সবার মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলল। চলুন এই দারুণ শব্দগুলো এবার শিখে ফেলি। একটা বিব্রতকর বা বিশৃঙ্খল ঘটনাকে বলে কন্ট্রেট্যাম্প, কন্ট্রেত। আর এরকম একটা কন্ট্রেট্যাম্পের পর যে লজ্জা বা হতাশা হয়, সেটাকে বলে শ্যাগ্রেন। শ্যাগ্রেন কোনো কিছুর সর্বোচ্চ পর্যায় বা চূড়াকে বলে আপোজি। আপোজি দৃঢ় বিশ্বাসকে আমরা বলি কনভিকশন। কনভিকশন আর যে মানুষ খুব প্রফুল্ল আর হাসিখুশি স্বভাবের, তাকে বলা হয় জোকন্ড। জোকন্ড এই ছবিটা অ্যাপোজি শব্দটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে। দেখুন, ছবিতে একজন যেন মহাবিশ্বের চূড়ায় পৌঁছে গেছে। ঠিক তেমনি আমাদের গল্পে গ্রীষ্মের উত্তাপ তার সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ অ্যাপোজিতে পৌঁছেছিল। জেনিথ আর অ্যাপোজি শব্দ দুটো কিন্তু প্রায় একই রকম অর্থ বহন করে। আচ্ছা, একজনের সত্যি কথাকে আসলেই একটা পুরো সমাজকে নাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, পারে। রিনার কথাই হয়ে উঠেছিল সেই বিশাল পরিবর্তনের কেন্দ্রবিন্দু। রিনার কথায় যেন সবাই আবার জেগে উঠল। নয়নপুরের আকাশে পরিবর্তনের একটা নতুন হাওয়া বইতে শুরু করল। এই শব্দগুলো কিন্তু গল্পের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। দেখুন, দুর্বল বা নিস্তেজ হয়ে পড়াকে বলে ল্যাঙ্গুয়েশ। ল্যাঙ্গুয়েশ পুরনো ফ্যাশনের বা মলিন চেহারার কিছুকে বলা হয় ডাউডি। ডাউডি যে বিন্দুকে কেন্দ্র করে একটা বড় পরিবর্তন ঘটে, তাকে বলে ফুলক্রম। ফুলক্রম কোনো অনুকূল বা শুভ মুহূর্তকে বলা হয় প্রফিশিয়াস। প্রফিশিয়াস আর দুটো পক্ষের মধ্যে যখন উত্তেজনা কমে আসে, সেই অবস্থাকে বলে দেতাঁত। দেতাঁত এখানে দেখুন, বাম দিকের ছবিটা ফলক্রাম বা ভারসাম্যবিন্দুর একটা চমৎকার উদাহরণ, যা একটা লিভারকে কাজ করতে সাহায্য করে। রিনার কথাও ঠিক এই কাজটাই করেছিল। আর ডান দিকের ছবিটা একটা প্রপিশিয়াস বা অনুকূল মুহূর্তকে দেখাচ্ছে, যা কিনা সুযোগের নতুন দরজা খুলে দেয়। কিন্তু যারা ক্ষমতায় থাকে, তারা কি আর এত সহজে হার মানে? না। রিনার বিরুদ্ধেও শুরু হলো এক নোংরা ষড়যন্ত্র আর আক্রমণ। এত কিছুর পরেও রিনা কিন্তু তার লক্ষ্যে একদম অটুট ছিল। ওর মনোবলটাই ছিল ওর সবচেয়ে বড় শক্তি।
এই স্লাইডের শব্দগুলো ওই লড়াইয়ের তীব্রতাটাই তুলে ধরে। অশুভ বা ভয়ঙ্কর ইঙ্গিত দেয় এমন কিছু হল অমেনাস। অমেনাস অশালীন বা কুরুচিপূর্ণ বিষয়কে বলে প্রুরিয়েন্ট। প্রুরিয়েন্ট অদ্ভুত বা অস্বাভাবিক কিছুকে বলা হয় আউটল্যান্ডিশ। আউটল্যান্ডিশ যে কাজে বা চিন্তাভাবনায় খুব চটপটে এবং দ্রুত তাকে বলেন নিম্বল। নিম্বল আর গুনগুন করে নরম সুরে গান গাওয়াকে বলে ক্রুন। ক্রুন। বাম দিকের ছবিটা দেখুন একবার। কালো মেঘ আর একটা একা পাখি, একটা অমিনিস বা অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে, তাই না? আর ডান দিকের ছবিটা একটা আউটল্যান্ডিশ বা অদ্ভুত পোশাকের, যা সাধারণের থেকে একদমই আলাদা। প্রত্যেকটা লড়াইয়েরই তো একটা শেষ থাকে। নয়নপুরের গল্পটাও তার সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল, একটা এমন সমাপ্তি যা আশা আর দায়িত্বে পূর্ণ ছিল। শেষ পর্যন্ত সত্যেরই জয় হল। নয়নপুরে একটা নতুন যুগের শুরু হল, যার নেতৃত্বে ছিল তরুণ প্রজন্ম। গল্পের শেষ ভাগের এই 5টি শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারো দুঃখের সহানুভূতি জানানোকে বলে কমিজরেট। কমিজরেট একটা জটিল আর বিব্রতকর পরিস্থিতি হল ইমব্রোগ্লিও। ইমব্রোলিও কোনো সংগঠন বা সমাজের একটা স্তর বা ধাপকে বলে অ্যাশেলন। অ্যাশেলন কোনো কিছুতে, বিশেষ করে কোনো অনুভূতি বা বিপদে পরিপূর্ণ থাকাকে বলে ফ্রট। ফ্রট আর সবশেষে অনাস। অনাস মানে হলো কোনো কঠিন দায়িত্ব বা কর্তব্যের বোঝা, যা এখন নয়নপুরের নতুন নেতাদের কাঁধে এসে পড়েছে। এই পিরামিডের ছবিটা অ্যাশেলন শব্দটার অর্থ খুব পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, এখানে বিভিন্ন লেভেল বা স্তর দেখানো হয়েছে। রিনাও ঠিক এভাবেই সমাজের নেতৃত্বের একটা নতুন অ্যাশেলন বা স্তরে পৌঁছেছিল। আর এটাই বোধহয় নয়নপুরের গল্পের মূল শিক্ষা। সত্যকে হয়তো কিছু সময়ের জন্য দাবিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। সে ঠিকই নিজের পথ খুঁজে নেয়। নয়নপুরের এই গল্প আর তার শব্দগুলো যদি শেখার এই যাত্রায় একটু সাহায্য করে থাকে, তাহলে এই রকম আরও দারুণ সব বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কি আজ যে 30টা নতুন শব্দ শিখলেন, সেগুলোর ওপর নিজের দক্ষতা পরীক্ষা করার জন্য তৈরি তো? তাহলে আর দেরি কেন? স্ক্রিনে দেখানো কিউআর কোডটা স্ক্যান করে আমাদের কুইজে যোগ দিন আর দেখে নিন